না। তাহলে ফাইনাল অ্যাকাউন্ট এর অবজেক্টিভ কি আছে? ফাইনাল অ্যাকাউন্ট, আচ্ছা ফাইনাল অ্যাকাউন্টিং এর অবজেক্টিভ রয়েছে, ফাইনাল অ্যাকাউন্টস এর অবজেক্টিভ টু ডিটারমাইন প্রফিট or result, अच्छा profit or loss, that means result of the business. তাহলে দুটো অবজেক্টিভ রয়েছে, প্রফিট অ্যান্ড লস বা রেজাল্ট ডিটারমাইন করা আর ফাইন্যান্সিয়াল পজিশন জানা, ফাইন্যান্সিয়াল পজিশন। আর ফাইন্যান্সিয়াল পজিশন কিরকম রয়েছে, কত অ্যাসেট রয়েছে, কত লায়াবিলিটি রয়েছে। components of finance final accounts, components of final accounts কি কি কম্পোনেন্ট রয়েছে? কম্পোনেন্ট 1 ট্রেডিং অ্যাকাউন্ট, component 2 profit and loss account, component 3 balance sheet. ট্রেডিং অ্যাকাউন্ট থেকে কি পাবে? ট্রেডিং অ্যাকাউন্ট থেকে কি পাবে? ট্রেডিং অ্যাকাউন্ট থেকে পাবে অবজেক্টিভ কি রয়েছে? অবজেক্টিভ অফ প্রিপারেশন, অবজেক্টিভ অফ প্রিপারেশন, প্রিপারেশনের অবজেক্টিভ কি? টু ডিটারমাইন গ্রস প্রফিট। ট্রেডিং অ্যাকাউন্ট কেন প্রিপেয়ার করব? বিজনেসের গ্রস প্রফিট ডিটারমাইন করার জন্য। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কেন প্রিপেয়ার করব? নেট প্রফিট অর লস। আচ্ছা এখানে গ্রস প্রফিট গ্রস লস লিখে দাও। অবজেক্টিভ কি আছে? টু ডিটারমাইন অবজেক্টিভ অফ প্রিপারেশন, to determine net profit or net loss. আর ব্যালেন্স শিট কেন করব? ব্যালেন্স শিটের অবজেক্টিভ কি আছে? objective of preparation, to know total assets and liabilities, total assets and liabilities, total liabilities.
to know elements of asset and liabilities. তাহলে অ্যাসেট লাইবিলিটির মধ্যে তোমার কি কি অ্যাসেট রয়েছে, কি কি লাইবিলিটি রয়েছে তুমি সেটা জানতে পারবে। টোটাল অ্যাসেট কত আছে, টোটাল লাইবিলিটি কত আছে সেটা তুমি জানতে পারবে। আচ্ছা, ট্রেডিং অ্যাকাউন্ট আমরা একটা বানিয়ে নেব। ট্রেডিং অ্যাকাউন্ট থেকে বিজনেসের গ্রস প্রফিট জানতে পারবো। বিজনেসের গত গ্রস প্রফিট হচ্ছে, তার ফরম্যাট কি আছে। ট্রেডিং অ্যাকাউন্টের ফরম্যাট রয়েছে যেমন লেজারের ফরম্যাট করে, কিন্তু লেজারে যেমন আমরা ডেট করতাম এখানে ডেট দেব না। হ্যাঁ, শুধুমাত্র অ্যামাউন্ট পার্টিকুলার্সের শুধুমাত্র অ্যামাউন্ট পার্টিকুলার্সের ডিটেল আমি দেব। পার্টিকুলার অ্যান্ড অ্যামাউন্ট ট্রেডিং অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ, কার বইতে করছো সেটা লিখতে হবে। ইন দ্য বুকস অফ ট্রেডিং অ্যাকাউন্ট, কোন একটা পিরিয়ডে তুমি রেজাল্ট বের করবে, কোন পিরিয়ডের বের করছো সেটা লিখতে হবে। ফর দ্য পিরিয়ড এন্ডেড লিখবে, কারণ ইয়ার লিখলে ইয়ারকেই বোঝায়, পিরিয়ড লিখলে যে কোনো পিরিয়ড হতে পারে, 6 মাস কোয়ার্টার হতে পারে, 3 মাস 6 মাস, ঠিক আছে। ফর দ্য পিরিয়ড এন্ডেড লিখবে, কোন পিরিয়ডের জন্য বানাচ্ছো, ঠিক আছে। পার্টিকুলার্স পার্টিকুলার্স তো এই হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্টের যে ফরম্যাট রয়েছে, ফরম্যাট আমি লিখাচ্ছি না কারণ বইতে রয়েছে, তো আমি সোজা কোশ্চেনে চলে যাব সলভ করার জন্য, ঠিক আছে। বইতে আমি দেখিয়ে দিচ্ছি ফরম্যাট কোথায় রয়েছে, লেখাচ্ছি না। যে প্রথম পেজেই তোমার ফরম্যাট রয়েছে, কি কি এলিমেন্ট আসছে আমি সেটা ডিসকাস করে দিচ্ছি। সেল রয়েছে, সেল কোন সাইডে, ক্রেডিট সাইডে। আচ্ছা, ক্রেডিট প্রত্যেকটা অ্যাকাউন্টে ডেবিট ক্রেডিট থাকে, তো ডেবিট ক্রেডিট দিয়ে দাও। সেলস রয়েছে তাহলে ক্রেডিট সাইডে, সেল থেকে, সেলটা তোমাকে দেখো ইনারে লিখতে হবে, সেলস থেকে রিটার্ন মাইনাস করে আউটারে লিখতে হবে। অন্য যদি কোনো ডাইরেক্ট ইনকাম থাকে সেগুলো লিখতে হবে। অন্য কোনো ডাইরেক্ট ইনকাম থাকে না, নর্মালি সেলই থাকে, ঠিক আছে। এটা তুমি পাবে না, আদার ডাইরেক্ট ইনকাম এটা পাবেই না, শুধুমাত্র সেলই থাকে, আদার ডাইরেক্ট ইনকাম আর কি আছে। ধরো তোমার দুটো বিজনেস রয়েছে, দুটো বিজনেসের একটা ট্রেডিং অ্যাকাউন্ট বানাচ্ছ, তাহলে কিভাবে লিখতে হবে, সেল অফ, ধরো সেল অফ ফার্নিচার, সেল অফ কম্পিউটার, এভাবে লিখতে হবে নাম দিয়ে দিয়ে, বাই সেল অফ কম্পিউটার, বাই সেল অফ ফার্নিচার, বা বাই সেল লিখে দিয়ে ড্যাশ দিলে কম্পিউটার ফার্নিচার। তো এখানে শুধুমাত্র তুমি সেলই পাবে, সেখান থেকে রিটার্ন মাইনাস করতে হবে। তারপর রয়েছে স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার, যে স্টক তোমার ডিস্ট্রয় হয়েছে তার গ্রস ভ্যালু কত আগুন লেগে, বা অন্য কোনো ন্যাচারাল ক্লাইমেটে যদি লস হয়ে থাকে, ন্যাচারাল ক্লাইমেটিস। আর সেটা এখানে তুমি ট্রেডিং অ্যাকাউন্টে যেটা কনসিডার করবে, গ্রস ভ্যালু কনসিডার করবে, মানে কত টাকার গুডস লস হয়েছে, গ্রস কত টাকার গুডস লস হয়েছে। ধরো 5 লাখের লস হয়েছে, তাহলে 5 লাখই কনসিডার করবে। তুমি ইন্স্যুরেন্স ক্লেম ধরো 3 লাখ পেলে, সেটা আলাদা কথা, ঠিক আছে। তো এখানে যত টাকা তোমার গ্রস লস হয়েছে স্টকের, স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার, আর্থকুইক, যা কনসিডার করতে হবে। আচ্ছা, আর ক্লোজিং স্টক আসছে। ক্লোজিং স্টক মানে বছরের শেষে তোমার স্টকে কতগুলো কত গুডস রয়েছে, কত টাকার গুডস। আচ্ছা, এখানে যে আমরা ট্রেডিং অ্যাকাউন্টটা বানাচ্ছি, ট্রেডিং অ্যাকাউন্ট
নর্মালি কারা বানিয়ে থাকে এটা, ট্রেডিং অ্যাকাউন্ট বানিয়ে থাকে ট্রেডিং বিজনেসের ক্ষেত্রে, যারা পারচেজ সেল করে। ম্যানুফ্যাকচারিং বিজনেসে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট আসবে, ম্যানুফ্যাকচারিং বিজনেসের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট আছে, তারপরে ট্রেডিং অ্যাকাউন্ট আছে। তো শুধু ট্রেডিং অ্যাকাউন্ট করছো মানে তোমাকে বুঝতে হবে যে তুমি এটা ট্রেডিং বিজনেসের করছো, তার মানে যে বিজনেস পারচেজ সেলে ইনভলভ রয়েছে, ম্যানুফ্যাকচার করে না। ঠিক আছে, তো ওপেনিং স্টক তোমার ডেবিট সাইডে আসবে, ওপেনিং স্টক, পারচেজ আসবে। আচ্ছা, পারচেজ থেকে তুমি কি মাইনাস করবে, রিটার্ন মাইনাস করে আউটারে লিখবে। ওয়েজেস, ওয়েজেস কোন ওয়েজেস, যে ওয়েজেস তোমার পারচেজের সাথে লিঙ্ক রয়েছে, পারচেজের সাথে সাপোজ পারচেজ করে নিয়ে আসছো, এখানে যে ক্যারিং চার্জটা দিতে হবে বা কাউকে দিয়ে আপলোড করা, লোডিং আনলোডিং করাচ্ছ, তো তার যে চার্জ, তাদের যে ওয়েজেস সেটা এখানে কনসিডার হবে, মানে পারচেজের সাথে লিঙ্ক থাকবে এই ওয়েজেসের, অন্য কিছুর সাথে নয়, পারচেজের সাথে লিঙ্ক থাকবে। ক্যারেজ ইনওয়ার্ড মানে ক্যারি করে নিয়ে আসার খরচা, পারচেজের সাথে লিঙ্ক। ফ্রেট পারচেজের সাথে লিঙ্ক, সব পারচেজের সাথে লিঙ্ক। রয়্যালটি অন প্রোডাকশন, এটা প্রোডাকশন, এটা তোমার ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের ক্ষেত্রে হবে রয়্যালটি অন প্রোডাকশন, বা এটা তোমার ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের ক্ষেত্রে না হলেও যে কোনো সার্ভিস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হতে পারে। সাপোজ সাপোজ তোমার পাবলিশিং এর বিজনেস রয়েছে, বুক পাবলিশিং এর বিজনেস রয়েছে, সেখানে অথারকে কি দিতে হয়, রয়্যালটি দিতে হয়। তো অথারকে যত টাকা দিতে হবে সেটা তো ডাইরেক্টলি কার সাথে লিঙ্ক রয়েছে, ওই বুক ম্যানুফ্যাকচারিং এর সাথে, তো ওকে রয়্যালটি বলা হচ্ছে, কতটা দিতে হচ্ছে, মানে বুকসের সাথে লিঙ্ক রয়েছে ডাইরেক্ট। তো এখানে সব ডাইরেক্টলি রিলেটেড খরচা এসে যাবে, পারচেজের সাথে যেগুলো লিঙ্ক রয়েছে, প্রোডাকশনের সাথে যেগুলো লিঙ্ক রয়েছে। আদার ডাইরেক্ট এক্সপেন্স অন্য যদি কোনো থাকে, এখানে আদার বলে সবসময় থাকবে, তো এটা তুমি ইগনোর করো, মোটামুটি এগুলোই এসে থাকে। তো দেখো তোমার ক্রেডিট সাইডে দেখো ইনকাম থাকছে, সেল করে কত টাকা আসছে সেটা পাচ্ছ, আর কত টাকা লস হয়েছে, আর কত টাকার স্টক এখনো তোমার রয়েছে। তো এইদিকে তোমার ইনকাম চলে আসছে, ইনকাম থেকে তুমি যদি এক্সপেন্স মাইনাস করো, এগুলো সব এক্সপেন্স, এক্সপেন্স হিসাবে ধরা হচ্ছে, তো তুমি পেয়ে যাবে গ্রস প্রফিট, তুমি পেয়ে যাবে গ্রস প্রফিট। যদি তোমার এক্সপেন্সটা বেশি হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, গ্রস লস হয়ে যাবে। তাহলে যে গ্রস প্রফিট সিডি দেখতে পাচ্ছ, এদিকে এসে যাবে বাই গ্রস লস এসে যাবে, এদিকে প্রফিট আসছে বলে টুর দিকে আসছে। ঠিক আছে, ট্রেডিং অ্যাকাউন্ট তাহলে বুঝে গেলে। সিবাইডি সিবাইডি সিবাইডি। আচ্ছা, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমরা দেখে নেব। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট একসাথে তিনটে অ্যাকাউন্ট, তিনটে দেখে নিই, প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট আর ট্রেডিং তো দেখে নিলাম, তারপরে একটা প্রবলেম স্টার্ট করবো। যে প্রফিট অ্যান্ড লসের ফরম্যাট দেখো, প্রফিট অ্যান্ড লসে আমরা কোনো একটা পিরিয়ডের প্রফিট বের করতে চাই, কোনো একটা পিরিয়ডে, এখানে ইয়ার এন্ড রয়েছে, প্রফিট অ্যান্ড লস তুমি বছরের শেষে না বানিয়ে তুমি 6 মাস ছাড়াও বানাতে পারো। তো এখানে তুমি ইয়ার এন্ডেড না করে পিরিয়ড এন্ডেড লিখবে। আচ্ছা, এখানে তোমার দেখো গ্রস প্রফিট, যেটা প্রফিট অ্যান্ড ওখান থেকে এসেছিল ট্রেডিং অ্যাকাউন্ট থেকে, গ্রস প্রফিটটা এখানে এসে যাবে, ট্রেডিং অ্যাকাউন্টে সিডি ছিল, এখানে এসে বিডি হয়ে যাবে। গ্রস প্রফিট যদি লস হতো তাহলে কোন সাইডে আসতো, টু গ্রস লস এসে যেত। এরপর দেখো এখানে সব ইনডাইরেক্ট ইনকাম এসে যাবে আর ইনডাইরেক্ট এক্সপেন্স এসে যাবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ইনডাইরেক্ট এক্সপেন্স এসে যাবে, ইনডাইরেক্ট ইনকাম এসে যাবে। দেখো ইনডাইরেক্ট ইনকাম কি আসছে, দেখো ইন্টারেস্ট ইনকাম, এটা ইনডাইরেক্ট ইনকাম। বিজনেস করছো, বিজনেস করতে গিয়ে তুমি ধরো কোনো জায়গায় ইনভেস্ট করে রেখেছো, সেখান থেকে ইন্টারেস্ট পাচ্ছ, এটা তোমার ইনডাইরেক্ট ইনকাম হয়ে গেল। ডিসকাউন্ট পাচ্ছ, এটাও ইনডাইরেক্ট ইনকাম। কমিশন পাচ্ছ, ইনডাইরেক্ট ইনকাম। ব্যাড ডেট রিকভারি, এটাও ইনকাম হিসাবে ধরতে হবে। ব্যাড ডেট কি বলেছি, ব্যাড ডেট মানে
কোনো কাস্টমার তোমার টাকা দেয়নি, তুমি সেটাকে লস হিসাবে ট্রিট করে নিয়েছিলে, ধরে নিয়েছিলে কোনো বছর লস, কিছু বছর পরে ধরো 1 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 5 বছর পরে সে সে আবার তোমাকে টাকা দিয়ে দিয়েছে, ঠিক আছে, তার যখন ফিনান্সিয়াল কন্ডিশনের ইমপ্রুভমেন্ট হয়েছে, সে ভাবলো কি তোমার টাকা দিয়ে দেওয়া হোক, সে টাকা দিয়ে দিয়েছে, তো তোমার কাছে সেটা হয়ে যাচ্ছে ব্যাড ডেট রিকভারি, ইনকাম হয়ে যাচ্ছে। ইনকাম কেন হয়ে যাচ্ছে? তুমি একবার লস হিসাবে দেখাচ্ছিলে যখন ও দিচ্ছিল না, এখন ইনকাম হিসাবে দেখাবে, তো এটাও ইনডাইরেক্ট ইনকাম হয়ে গেল, ব্যাড ডেট রিকভারি, মিসলেনিয়াস ইনকাম, যদি কোনো অন্য কোনো ইনকাম থাকে, মিসলেনিয়াস মানে যে কোনো হতে পারে, এই হেডের আন্ডারে আসতে পারে। রেন্ট, রেন্ট রিসিভ, এটাও ইনডাইরেক্ট ইনকাম, এগুলো সব ইনডাইরেক্ট ইনকাম। প্রফিট অন সেল অফ অ্যাসেট, অ্যাসেট সেল করে যদি কোনো প্রফিট হয়ে থাকে, সেটা তোমার ইনডাইরেক্ট ইনকাম। তাহলে এর অপোজিট কি হবে? প্রফিট অন সেল অফ অ্যাসেট, এর অপোজিট কি? লস। লস তাহলে কোন সাইডে আসবে? এক্সপেন্সের সাইডে লস এসেছে। আচ্ছা, এখানে তাহলে সব ইনডাইরেক্ট এক্সপেন্স গুলো রয়েছে, মানে অফিস রিলেটেড এক্সপেন্স, অফিস রিলেটেড এক্সপেন্স পারচেজের সাথে কিন্তু লিঙ্ক নেই, পারচেজের সাথে লিঙ্ক নেই, অফিস রিলেটেড এক্সপেন্স সব এসেছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। অফিস রিলেটেড এক্সপেন্স এসেছে, দেখো স্যালারি কাকে দিয়ে থাকো? অফিস। এখানে তাহলে অফিস রিলেটেড, ডিস্ট্রিবিউশন রিলেটেড, সেলিং রিলেটেড, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন রিলেটেড, অফিস, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন রিলেটেড, পারচেজের সাথে লিঙ্ক নেই, পারচেজের সাথে লিঙ্ক নেই। তাহলে ক্যারেজ আউটওয়ার্ড কেন দাও? ডিস্ট্রিবিউট করার জন্য, গুডস ডিস্ট্রিবিউট করলেই তো তাকে আমরা, তার যে ক্যারিং চার্জ সেটাকে ক্যারেজ আউটওয়ার্ড বলি। সেলিং, ট্রেডিং এক্সপেন্স, সেল করতে গিয়ে কোনো খরচা অ্যাড দিচ্ছে মানে ওই সেল রিলেটেড। সেল ট্যাক্স, এটাও সেল রিলেটেড, ঠিক আছে। রেটস ট্যাক্সেস, রেন্ট রেটস ট্যাক্সেস, অফিস রিলেটেড, অফিস ধরো ভাড়ায় নিয়েছো, সেই রেন্ট, বা স্টোর রুম রিলেটেড, কিন্তু পারচেজের সাথে লিঙ্ক নেই, পারচেজের সাথে লিঙ্ক নেই। স্টেশনারি, অফিস রিলেটেড, ট্রাভেলিং, অফিস রিলেটেড, রিপেয়ার, অফিসের কোনো অ্যাসেট রিলেটেড, ইন্টারেস্ট পেড, ফাইন্যান্স রিলেটেড, অ্যাডমিনিস্ট্রেশন করতে গেলে, বিজনেস চালাতে গেলে লোন নিতে হতে পারে, তো এটা পারচেজের সাথে কি লিঙ্ক আছে? পারচেজের সাথে লিঙ্ক নেই, পারচেজের সাথে ডাইরেক্টলি লিঙ্ক নেই, ইনডাইরেক্টলি থাকতে পারে কিন্তু ডাইরেক্টলি লিঙ্ক থাকতে হবে। ব্যাড ডেপ্ট, এটা লস। ডেপ্রিসিয়েশন, অ্যাসেটের ডেপ্রিসিয়েশন হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্স বা লস। ডিসকাউন্ট এলাও ইনডাইরেক্ট এক্সপেন্স, লস। চ্যারিটি, ডোনেট করেছো, ইনডাইরেক্ট এক্সপেন্স, লস। জেনারেল অর মিসলেনিয়াস এক্সপেন্স, এটাও ইনডাইরেক্ট এক্সপেন্স। এগুলো সব ইনডাইরেক্ট এক্সপেন্স যেগুলো পারচেজের সাথে ডাইরেক্টলি রিলেটেড নয়, প্রোডাকশনের সাথে ডাইরেক্টলি রিলেটেড নয়, সেগুলো তোমার ডেবিট সাইড এসে যাবে। তারপর নেট রেজাল্ট যেটা পাবে, সেটা পাবে তুমি নেট প্রফিট, নেট রেজাল্ট যেটা পাবে সেটা পাবে নেট প্রফিট। তাহলে তোমার ক্রেডিট সাইডে সব ইনকাম চলে এসে গেছে, গ্রস প্রফিটের সাথে সাথে আদার ইনকাম জুড়ে দিয়ে তুমি যদি আদার এক্সপেন্সগুলো বাদ দিয়ে দাও, ইনডাইরেক্ট এক্সপেন্সগুলো ডেবিট সাইডের, তাহলে তুমি পেয়ে যাবে নেট প্রফিট। আর যদি এক্সপেন্স সাইডটা বেশি হয়ে যায় তখন কি হয়ে যাবে? নেট লস হয়ে যাবে। তখন নেট লস কোন সাইডে আসবে? ক্রেডিট সাইডে, বাই বাই নেট লস আসবে যদি তোমার এক্সপেন্সটা বেশি হয়ে যায়। সেই লসটা কোথায় পাঠিয়ে দেবে? ক্যাপিটাল অ্যাকাউন্টে। কারণ লস হোক লাভ হোক, সেটা কার? প্রপাইটারশিপ বিজনেসের ক্ষেত্রে কে নেবে? কে বেয়ার করবে? যদি ইনকাম হয়, যদি প্রফিট হয়ে থাকে নেট প্রফিট, তাহলে নেবে কে? আর লস হলে কে বেয়ার করবে? দুটো কেসেই মালিক বেয়ার করবে, মালিক নেবে, প্রফিট হলেও মালিক নেবে আর লস হলেও মালিক বেয়ার করবে। সেই জন্য তার ক্যাপিটালে ইম্প্যাক্ট হবে, তার ক্যাপিটালে ইম্প্যাক্ট হবে। সেই জন্য নেট প্রফিট যদি হয় ক্যাপিটালের সাথে অ্যাড হয়ে যাবে, ক্যাপিটাল বেড়ে যাবে মালিকের। আর যদি লস হয় মালিকের ক্যাপিটাল কমে যাবে, কারণ আলটিমেটলি কে বেয়ার করছে? ওনার। লস হলে ক্যাপিটাল কমে যাবে, কারণ ক্যাপিটালের সাথে আমি অ্যাড করবো, তো নেগেটিভে থাকা মানে কমে যাবে। এর ব্যালেন্স শিটে দেখে নাও কি কি আইটেম আছে, ফরম্যাটটা দেখে নাও, তারপরে আমি একটা প্রবলেম সলভ করব।
ব্যালেন্স শিট দেখো, ব্যালেন্স শিট একটা কোনো পার্টিকুলার ডেটে হয়ে থাকে, অ্যাজ অন লেখা আছে এখানে, কিন্তু ফর দ্য ইয়ার এন্ডেড লেখা নেই। এখানে অ্যাজ অন লেখা রয়েছে, তার মানে কোনো একটা পার্টিকুলার ডেটে বানাচ্ছ। নর্মালি হয়ে থাকে, তুমি যে কোনো ডেটে বানাতে পারো, ঠিক আছে। ব্যালেন্স শিট অ্যাজ অন যে কোনো ডেটে বলতে চাইছে, অ্যাজ অন মানে পার্টিকুলার ডেটে। তুমি দেখাচ্ছ যে আমার পার্টিকুলার ডেটে বিজনেসের কত অ্যাসেট রয়েছে, বিজনেসের কত লায়াবিলিটি রয়েছে, ফাইন্যান্সিয়াল পজিশন দেখাচ্ছে বিজনেসের। ফাইন্যান্সিয়াল যে কোনো পার্সনের ফাইন্যান্সিয়াল পজিশন বলতে কি বোঝায়, যে তার কত অ্যাসেট রয়েছে, কত লায়াবিলিটি রয়েছে, সেটাই তো ফাইন্যান্সিয়াল পজিশন। তাহলে এখানে আমরা দেখে নেব কি কি রয়েছে। ক্যাপিটাল, ক্যাপিটাল তোমার একটা ক্যাপিটাল শুরুতে ছিল বিজনেসের শুরুতে, মানে যে বিজনেস যখন স্টার্ট করেছিলে একটা টাকা দিয়ে স্টার্ট করেছিলে, সেটা এখানে লিখতে হবে। তো সারপ্লাস, সারপ্লাস বলতে প্রফিটের কথা বলছে। যদি প্রফিট হয়ে থাকে তাহলে কি করতে হবে, সেটা অ্যাড হয়ে যাবে। কার সাথে অ্যাড হয়ে যাবে, ক্যাপিটালের সাথে অ্যাড হয়ে তোমার আউটারে চলে যাবে। যদি লস হয় তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে চলে যাবে, ক্যাপিটাল কমে যাবে। কি গরম লাগছে, তাকে সে বলছে ঠান্ডা লাগছে, তুমি বলছো গরম লাগছে। এদিকে লোন, সারপ্লাসের মিনিং হচ্ছে, সারপ্লাসের মিনিং হচ্ছে হ্যাঁ এক্সট্রা বোঝায়। তো এখানে মিনিং হচ্ছে প্রফিট, বিজনেসের সেন্সে প্রফিট। সারপ্লাস কেন লিখেছে, যদি তোমার প্রফিট ওরিয়েন্টেড, নন প্রফিট ওরিয়েন্টেড অর্গানাইজেশনের ক্ষেত্রে, যারা প্রফিটের জন্য কাজ করে না, এনজিও যেমন, তাদের ক্ষেত্রে সারপ্লাস ওয়ার্ড ইউজ হয়, প্রফিট ওয়ার্ড ইউজ হয় না। তাদের ক্ষেত্রে সারপ্লাস ওয়ার্ড ইউজ হয়, প্রফিট ওয়ার্ড ইউজ হয় না। কিন্তু এখানে যেহেতু ট্রেডিং বিজনেস, প্রফিটের জন্য কাজ করছো, তাহলে প্রফিট ওয়ার্ড ইউজ হবে, সারপ্লাস ওয়ার্ড ইউজ হবে না। এখানে যদিও সারপ্লাস লেখা রয়েছে, সারপ্লাস মানে ওটাই ইন্ডিকেট করছে যে প্রফিট। যদি প্রফিট হয় তাহলে ক্যাপিটালের সাথে অ্যাড হয়ে যাবে, যদি লস হয় তাহলে ক্যাপিটাল থেকে মাইনাস হয়ে যাবে। এখানে লসই লেখা হবে, আর কিছু না, ঠিক আছে। অ্যাড বলে লেখা হবে, যখন করবো দেখতে পাবে কিভাবে হচ্ছে। এরপরে দেখো লোন, বিজনেসের কত লোন আছে। কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটিস মানে যে লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটিস বলতে কি বোঝায়, যে লায়াবিলিটিস তোমাকে 1 বছরের মধ্যে পে করতে হবে, বা বিজনেসের অপারেটিং সাইকেলের মধ্যে পে করতে হবে। বিজনেসের অপারেটিং সাইকেল বলতে র মেটেরিয়াল কেনা থেকে কাস্টমারের কাছ থেকে কালেকশন পর্যন্ত যে টাইম পিরিয়ড, তাকে বলা হচ্ছে অপারেটিং সাইকেল পিরিয়ড। র মেটেরিয়াল কেনা থেকে কাস্টমারের কাছ থেকে কালেকশন পর্যন্ত টোটাল যে টাইম পিরিয়ড, পুরো পিরিয়ডটাকে বলা হচ্ছে অপারেটিং সাইকেল পিরিয়ড। তো যে লায়াবিলিটি তুমি এক্সপেক্ট করছো কি আমার 1 বছরের মধ্যে পে হয়ে যাবে, বা অপারেটিং সাইকেলের মধ্যে, 12 মাস হতে পারে, যতদিন অপারেটিং সাইকেলের পিরিয়ড, তার মধ্যে পেমেন্ট করতে হবে, সেই সব লায়াবিলিটি হবে কারেন্ট লায়াবিলিটি। নর্মালি ব্যাংক ওভারড্রাফট কারেন্ট লায়াবিলিটি হয়ে থাকে, ট্রেড ক্রেডিটর সেগুলো সব 12 মাসের মধ্যেই পে করতে হবে, বা অপারেটিং সাইকেলের মধ্যেই পে করতে হবে। আউটস্ট্যান্ডিং যে কোনো এক্সপেন্স, স্যালারি হতে পারে, রেন্ট হতে পারে, যেগুলো তোমার আউটস্ট্যান্ডিং রয়েছে। এরপরে ফিক্সড অ্যাসেটে এসে যাও। ফিক্সড অ্যাসেট বলতে, ফিক্সড অ্যাসেট বা এটা কি বলতে পারো, নন কারেন্ট অ্যাসেট। যে অ্যাসেট তোমার কারেন্ট নয় তাকে আমরা কি বলবো, ফিক্সড বা নন কারেন্ট অ্যাসেট। আর কারেন্ট অ্যাসেট বলতে কাদের বোঝায়, কারেন্ট অ্যাসেট বলতে যে অ্যাসেট থেকে তুমি এক্সপেক্ট করছো কি আমি 1 বছরের মধ্যে, বা আমার যে নর্মাল অপারেটিং সাইকেল পিরিয়ড রয়েছে, সেই সাইকেল পিরিয়ডের মধ্যে আমি টাকা পেয়ে যাব, 1 বছরের মধ্যে টাকা পেয়ে যাব, বা তোমার যে বিজনেসের অপারেটিং সাইকেল পিরিয়ড রয়েছে তার মধ্যে টাকা পেয়ে যাবে, সেই সমস্ত অ্যাসেটকে বলা হবে কারেন্ট অ্যাসেট। যেমন স্টক, স্টককে আমরা কি এক্সপেক্ট করি যে কিছুদিনের মধ্যেই সেল হয়ে যাবে, টাকা চলে আসবে, সেজন্য কারেন্ট। ডেটরসকে আমরা কি এক্সপেক্ট করি যে কিছুদিনের মধ্যে টাকা এসে যাবে, 1 বছরের মধ্যে টাকা এসে যাবে। তো যদি তুমি কাউকে ধারে সেল করো, তুমি কি বলবে 2 বছর পরে টাকা দেবে? তুমি পরের দিন, তুমি 15 দিন টাইম দিলে কি 20 দিন টাইম দিলে, 1 মাস দিলে, 2 মাস দিলে, তার মানে তুমি এক্সপেক্ট করছো কি 1 ইয়ারের মধ্যে তোমার 12 মান্থসের মধ্যে টাকা চলে আসবে। বিল রিসিভেবল একই কেস। আর এ দুটো তো কারেন্ট অ্যাসেট হবেই, ক্যাশ ইন হ্যান্ড। তাহলে যেগুলো কারেন্ট অ্যাসেট নয় সেগুলো তোমার নন কারেন্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেটও বলতে পারো। গুডউইল, ল্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট মেশিনারি, ফার্নিচার, ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টটা তোমার কারেন্ট অ্যাসেট হতে পারে,
কখন হয়ে যাবে? তুমি যদি শর্ট টার্ম পিরিয়ডের জন্য হোল্ড করো 6 মান্থসের জন্য, তুমি ভাবছো কি আজকে ইনভেস্ট করলাম, কিছুদিন পরে এই 6 মাসের মধ্যে আমি ওটাকে হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমার ইনভেস্টমেন্টটা কারেন্ট অ্যাসেট হয়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে এলিমেন্টস অফ ব্যালেন্স শিট, তোমাকে এইভাবে প্রেজেন্ট করতে হবে। তো এবার আমি একটা প্রবলেমে চলে যাব, যেখানে তোমার লেজার অ্যাকাউন্টের ব্যালেন্স দেওয়া থাকবে। লেজার অ্যাকাউন্ট মানে বুঝতে পারছো, লেজার অ্যাকাউন্ট তার আগে নিশ্চয়ই কি হয়ে গেছে, জার্নাল হয়ে গেছে, তারপরে লেজার অ্যাকাউন্ট বানিয়েছো, তারপরে লেজার অ্যাকাউন্ট ক্লোজ করে ব্যালেন্স বের করেছো, সিডি প্রত্যেকটা লেজার, ধরো 15টা লেজার অ্যাকাউন্ট রয়েছে, প্রত্যেকের সিডি দেওয়া রয়েছে, প্রত্যেকটা সিডি দেওয়া রয়েছে। আচ্ছা, লেজার অ্যাকাউন্ট থেকে আমরা কি বুঝতে পারি? লেজার অ্যাকাউন্ট থেকে বুঝতে পারি যে কোন অ্যাকাউন্টের কত ব্যালেন্স রয়েছে। যদি এক্সপেন্স অ্যাকাউন্ট হয় তাহলে আমরা বুঝতে পারি যে ওই পিরিয়ডে কত এক্সপেন্স হয়েছে। সাপোজ আমার স্যালারি অ্যাকাউন্ট, স্যালারি লেজার অ্যাকাউন্ট থেকে তুমি কি জানতে পারবে? স্যালারি লেজার অ্যাকাউন্ট থেকে তুমি জানতে পারবে যে সারা বছরে স্যালারি কত হয়ে পেমেন্ট করেছো। পারচেজের অ্যাকাউন্ট থেকে তুমি কি জানতে পারবে? সারা বছরে কত পারচেজ হয়েছে। সিডি, ওর যে সিডি ব্যালেন্সটা বেরোবে ওটাই তো জানতে পারবে। ক্যাশ অ্যাকাউন্ট একটা অ্যাসেট অ্যাকাউন্ট, অ্যাসেট লেজার অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট লেজার অ্যাকাউন্ট, ওটা একটা অ্যাসেট অ্যাকাউন্ট। অ্যাসেট অ্যাকাউন্ট থেকে তুমি কি জানতে পারবে? যে ওই অ্যাসেটের কত ব্যালেন্স রয়েছে। তাহলে অ্যাসেট অ্যাকাউন্টের ক্ষেত্রে তুমি জানতে পারবে ওই অ্যাসেটের কত ব্যালেন্স রয়েছে। লায়াবিলিটি অ্যাকাউন্ট থেকে জানতে পারবে যে কতটা লায়াবিলিটি তোমার রয়েছে, পে করতে হবে। এক্সপেন্স অ্যাকাউন্ট থেকে জানতে পারবে সারা বছরে কত বা ওই পিরিয়ডে কত এক্সপেন্স হয়েছে। ইনকাম থেকে জানতে, ইনকাম অ্যাকাউন্ট থেকে জানতে পারবে যে সারা বছরে কত ইনকাম হয়েছে। তো তোমাকে দেওয়া থাকবে কিছু লেজার অ্যাকাউন্টের ব্যালেন্স, আর কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া থাকবে। অ্যাডিশনাল ইনফরমেশন বলতে সেই সমস্ত ইনফরমেশন যার এন্ট্রি তুমি করনি, যার তুমি জার্নাল এন্ট্রি করনি, তোমাকে তার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কারণ তুমি যদি না জার্নাল এন্ট্রি করো তা সেটা কি তোমার অ্যাকাউন্টসে কনসিডার হয়েছে? এন্ট্রি করা নেই মানে কনসিডার করতে হবে, তবে গিয়ে তোমার কমপ্লিট হবে। ঠিক আছে, তাহলে একটা প্রবলেম দেখো, আধা ঘন্টার মধ্যে যেটা কমপ্লিট হবে। চারেরটা ছোট হয়েছে, তিনে গিয়েছে। চারটা দেখো, চার প্রথম প্রবলেম করো। চারেরটা করো। তো আমার ট্রেডিং অ্যাকাউন্টের অলরেডি ফরম্যাট বানানো রয়েছে, আমি শুধু লিখবো এখানে অ্যাসাইনমেন্ট নাম্বার 4। তোমাদের অলরেডি বানানো রয়েছে। আচ্ছা, ট্রেডিং অ্যাকাউন্ট বানিয়ে নিয়েছি, এবার প্রফিট অ্যান্ড লসটা বানাও। ট্রেডিং অ্যাকাউন্ট ছোট বানালেও হবে, কিন্তু প্রফিট অ্যান্ড লসটা একটু বড় বানাতে হবে। ফরম্যাটের স্টাইল একই। ট্রেডিং অ্যাকাউন্ট এটা সাফিসিয়েন্ট আছে, ক্লোজ করে দাও। এবার প্রফিট অ্যান্ড লস যেটা করবে ওটা পুরোটা নিয়ে নাও। দেখো ট্রেডিং অ্যাকাউন্ট এর যে জায়গাটা রয়েছে সাফিসিয়েন্ট রয়েছে, ঠিক আছে। এবার প্রফিট অ্যান্ড লসে টানবে পুরোটা, এর পরের পেজে ব্যালেন্স শিট যাবে। এখানে তাহলে ফর দ্য ইয়ার এন্ডেড লেখো। যে ইয়ার এন্ডেড বা পিরিয়ড এন্ডেড যে কোনো লিখতে পারো, এখানে পিরিয়ড ইয়ার দুটোই একই, এখানে একই, কারণ সারা বছরের হিসাব চলছে। যেখানে 6 মাস রয়েছে সেখানে পিরিয়ড এন্ডেড লেখা যাবে না, সরি ইয়ার এন্ডেড লেখা যাবে না, সেখানে পিরিয়ড এন্ডেড লিখতে হবে।
ব্যালেন্স শিট টানো। ব্যালেন্স শিট এটা, ব্যালেন্স শিটের না, ব্যালেন্স শিটের এইভাবেই থাকবে। ওটা করার দরকার নেই, ইনারেই লিখে দেবে টাকা, সবাই একটা করে করো। রেডি হয়ে গেছে, ব্যালেন্স শিট আর একটু বড় করো। পুরোটা লাগবে না, এতটা হলে হবে। আচ্ছা দেখো প্রথমে কি আছে দেখো, তোমাকে আমি বলে দিয়েছি তাহলে কি, তোমার লেজার অ্যাকাউন্টের ব্যালেন্স দেওয়া রয়েছে, ঠিক আছে, লেজার অ্যাকাউন্টের ব্যালেন্স দেওয়া রয়েছে। লেজারের পরে আমরা যে ব্যালেন্স শিট ট্রায়াল ব্যালেন্স বানাতাম, সেই ট্রায়াল ব্যালেন্স দেওয়া রয়েছে, ট্রায়াল ব্যালেন্স দেওয়া রয়েছে, ঠিক আছে। আর কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া রয়েছে, যার এন্ট্রি তুমি করনি সেই এন্ট্রিগুলো করতে হবে। তো আমরা প্রথমে কি নিয়ে নেব, প্রথমে আমরা নিয়ে নেব, আচ্ছা ওপেনিং স্টক নিয়ে নাও। ওপেনিং স্টক কোথায় যাবে খুঁজে নাও, কত রয়েছে ওপেনিং স্টক? 35,900। ওপেনিং স্টক কত আছে বললে? আচ্ছা এরপরে পারচেজ দেখো কত আছে, পারচেজ দেখো কত আছে? 3,40,000 কোথায় দেখলে? 3,40,000 রিটার্ন আছে কিনা দেখে নাও সাথে সাথে, কারণ পারচেজ যখন দেখছো রিটার্নটা দেখতে হবে, কারণ তোমাকে ডিসাইড কি করতে হবে, পারচেজ দেখার সাথে সাথে তোমাকে রিটার্নটা দেখতে হবে, কারণ রিটার্ন মাইনাস করতে হতে পারে। তো রিটার্ন রয়েছে দেখো, রিটার্ন রয়েছে কোথায় রয়েছে, এই যে উপরে রয়েছে রিটার্ন, রিটার্ন উপরে রয়েছে, ঠিক আছে। 11,600 রয়েছে আর একটা 10,900 রয়েছে, দুটো রয়েছে। তার মানে রিটার্ন বলে দিয়ে কিভাবে ট্রায়াল ব্যালেন্স নিয়েছে, রিটার্ন বলে দিয়ে পারচেজ রিটার্ন একটাতে লিখেছে আর একটাতে সেলস রিটার্ন লিখে দিয়েছে। দুবার লিখে নি যে পারচেজ রিটার্ন সেল রিটার্ন বলে আলাদা 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 না লিখে তোমার একসাথে লিখে দিয়েছে। তোমাকে দেখে বুঝতে হবে, তোমাকে দেখে বুঝতে হবে যে সেটা পারচেজ রিটার্ন কি সেলস রিটার্ন, এটা পারচেজ রিটার্ন কি সেল রিটার্ন দেখে বোঝো। পারচেজ রিটার্ন ডেবিট হয় কি সেলস রিটার্ন ডেবিট হয়? পারচেজ রিটার্ন ক্রেডিট হয়, সেলস রিটার্ন ডেবিট হয়। সেল করলে ক্রেডিট, রিটার্ন এলে ডেবিট। তাহলে ডেবিটে যেটা রয়েছে সেটা তোমার সেলস রিটার্ন, আর ক্রেডিটে যেটা রয়েছে, ক্রেডিটে যেটা রয়েছে সেটা পারচেজ রিটার্ন। তাহলে 2,900 মাইনাস হবে,
10,900 মাইনাস হবে, তাহলে পারচেজ লিখে নাও 3,40,000, সেখান থেকে মাইনাস করো লেস রিটার্ন, লেস রিটার্ন 10,900, পারচেজ হয়ে গেল। পারচেজের পরে ফ্রেট রয়েছে, দেখো ফ্রেট, ফ্রেট রয়েছে, ওয়েজেস রয়েছে, ওয়েজেস লেখো, ফ্রেট লেখো। আচ্ছা দেখে নাও তার আগে কোনো আউটস্ট্যান্ডিং রয়েছে কি? নেই। আউটস্ট্যান্ডিং আমরা কোথা থেকে পাবো? যদি আউটস্ট্যান্ডিং থাকে অ্যাডিশনাল ইনফরমেশনে বলে দেওয়া থাকবে, ঠিক আছে। এখানে তাহলে যে ওয়েজেস রয়েছে, ফ্রেট রয়েছে, সব পেমেন্ট হয়ে গেছে বা কনসিডারও হয়ে গেছে। টু ওয়েজেস কত আছে বলো? $12,400। আর ডাইরেক্ট এক্সপেন্স পারচেজের সাথে লিংক রয়েছে। ক্যারেজ ইনওয়ার্ড রয়েছে কোথায়? ক্যারেজ ইনওয়ার্ড এই যে আর কিছু? হুম, আর কোনো ডাইরেক্ট এক্সপেন্স তো নেই। এবার ক্লোজিং স্টকটা লিখতে হবে শুধু। ক্লোজিং স্টক যে দাও, ক্লোজিং স্টক অ্যাডিশনাল ইনফরমেশনে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ? ক্লোজিং স্টক 85,000 টাকা দেওয়া রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশনে। এগুলো ক্লোজিং স্টক তুমি লেজার অ্যাকাউন্টে পাবে না। যে ট্রায়াল ব্যালেন্স দেওয়া রয়েছে সেগুলো ব্যালেন্স কোথা থেকে এসেছে? লেজার অ্যাকাউন্ট থেকে। তাহলে লেজার অ্যাকাউন্টে তোমার ক্লোজিং স্টক ছিল না, কিন্তু তোমার তো ক্লোজিং স্টক চাই, স্টক কত রয়েছে সেটা জানার দরকার রয়েছে, যার বেসিসে তুমি প্রফিট ডিটারমাইন করতে পারবে। এটা না জানলে তুমি পারবে না। তো ক্লোজিং স্টক জানতে হবে কত টাকার রয়েছে। তো ক্লোজিং স্টক বসিয়ে নাও। আচ্ছা বসানোর আগে সেল বসাতে হবে। সেল, তার জন্য রিটার্ন দেখতে হবে কি আছে, আর বাই ক্লোজিং স্টক সেল কত আছে দেখে নাও। এটা 85,000, সেল কত আছে দেখো, সেলটা বসিয়ে নিতে হবে। 6,12,700। সেখান থেকে রিটার্ন মাইনাস করে নাও। সেল রিটার্ন তো আমরা দেখে নিয়েছিলাম প্রথমেই। সেল রিটার্ন, পারচেজ রিটার্ন 11,600। $6,01,100। হ্যাঁ ক্লোজিং স্টক এখনই লিখে নিতে হবে, নিচের দিকে নয়, বেশি নিচে লেখা যাবে না, জাস্ট ওরই পরে, সেল যেখানে কমপ্লিট হয়েছে ওরই পরে। আর কোনো আইটেম নেই। এখানে বলে রাখি যে অ্যাডিশনাল ইনফরমেশানে যে ডেটাগুলো রয়েছে তার ডবল পোস্টিং হবে, আর ট্রায়াল ব্যালেন্সে যে ডেটাগুলো রয়েছে তার সিঙ্গেল পোস্টিং হবে। আমরা ফাইনাল অ্যাকাউন্টে 3টে ডায়াগ্রাম করছি, দুটো অ্যাকাউন্ট আর একটা স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। দুটো অ্যাকাউন্ট আর একটা, আমরা ফাইনাল অ্যাকাউন্টে দুটো অ্যাকাউন্ট আর একটা স্টেটমেন্ট, মানে যেটাকে ব্যালেন্স শিট বলছি, বানাচ্ছি। তো লেজার অ্যাকাউন্টের যে ব্যালেন্স তার একবারই পোস্টিং হবে, এদার ট্রেডিং অ্যাকাউন্টে যাবে, এদার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাবে, और ব্যালেন্স শিটে যাবে, যে কোনো এক জায়গায় পোস্টিং হবে। তো আলাদা আলাদা,
তাহলে এদিকে তাহলে ট্রায়াল ব্যালেন্সে যে আইটেমগুলো রয়েছে তার সিঙ্গেল পোস্টিং হবে, কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশনের যে আইটেম রয়েছে তার ডবল পোস্টিং হবে। তার মানে আমি যে ক্লোজিং স্টকটা ট্রেডিং অ্যাকাউন্টে লিখেছি, এই ক্লোজিং স্টকটা কিন্তু আরেকবার লিখতে হবে, এটা মনে রাখবে। এটা আবার লিখতে হবে, অন্য জায়গায় লিখতে হবে, তো পেন্ডিং থাকলো। তাহলে মনে রাখো যে ট্রায়াল ব্যালেন্সের আইটেম একবার পোস্টিং, অ্যাডিশনাল ইনফরমেশনের আইটেম দুবার পোস্টিং। তাহলে ক্লোজিং স্টক একবার পোস্টিং করে দিয়েছি, আরেকবার পোস্টিং করতে হবে। আর কোনো ট্রেডিং অ্যাকাউন্টের আইটেম আছে দেখো তো, তাহলে ক্লোজ করে দাও। 6 লাখ কেন? 6,86,100 টাকা। তাহলে কোন সাইড বেশি রয়েছে, ইনকামের সাইড বেশি রয়েছে না এক্সপেন্সের সাইড বেশি রয়েছে দেখো তো। ইনকামের সাইড বেশি রয়েছে, তাহলে কত বেশি রয়েছে? কত বেশি রয়েছে মাইনাস করলে বুঝতে পারবে কত বেশি রয়েছে। কত বেশি রয়েছে, যেটা বেশি রয়েছে সেটাকেই আমরা কি বলবো, গ্রস প্রফিট। 2,58,18,200। ঠিক আছে, প্রফিট অ্যান্ড লসে তাহলে আমার যে গ্রস প্রফিট বেরিয়েছে সেটা নিয়ে চলে আসবো। গ্রস প্রফিট এখানে কি হয়ে যাবে, তাহলে সিডির জায়গায় গ্রস প্রফিট কত হলো, 2,18,200। এবার আমাকে দেখতে হবে যে কি কি এক্সপেন্স রয়েছে, ইনডাইরেক্ট এক্সপেন্স রয়েছে, কি কি ইনডাইরেক্ট ইনকাম রয়েছে। দেখো কি কি ইনডাইরেক্ট এক্সপেন্স রয়েছে, কি কি ইনডাইরেক্ট এক্সপেন্স রয়েছে, কি কি ইনডাইরেক্ট ইনকাম রয়েছে। আচ্ছা আমি একধার থেকে 1 বাই 1 নিয়ে নিচ্ছি। তো ডিসকাউন্ট রিসিভ, রিটার্ন তো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ডিসকাউন্ট রিসিভ আমার ইনকাম না এক্সপেন্স, বিজনেসের ইনকাম। তাহলে বাই ডিসকাউন্ট রিসিভ লেখো, কত? এরপরের আইটেম কি আছে, সেলস তো কনসিডার হয়ে গেছে। কমিশন তোমাকে দেখে বুঝতে হবে সেটা এক্সপেন্স বলতে চাইছে না ইনকাম বলতে চাইছে। তোমাকে দেখতে হবে যে তার ডেবিট ব্যালেন্স রয়েছে কি ক্রেডিট ব্যালেন্স রয়েছে। ক্রেডিট ব্যালেন্স রয়েছে, তাহলে সেটা কি হবে, ক্রেডিট ব্যালেন্স কখন হয়, ইনকাম হলে, তাহলে এটা ইনকাম বাই কমিশন। 11,500। এরপরের আইটেম কি আছে, বিলস রিসিভেবল। এটা তো তোমার অ্যাসেট, অ্যাসেট কোথায় আসবে, ব্যালেন্স শিট যখন বানাবো সেখানে অ্যাসেট লায়াবিলিটিজ এর পজিশনে চলে যাবে। বিলস রিসিভেবল, বিল পেয়েছো সারা বছর সারা মাসে কত বিল পেয়েছো। বিল মানে ওই যে যেটাতে লিখে দিচ্ছিল যে আমি প্রমিস করছি কি এতদিন পরে আমি টাকা দেবো, হ্যাঁ প্রমিসারি নোট বা বিল রিসিভেবল, কত টাকার আছে তোমার কাছে, ওটা অ্যাসেট তোমার কাছে। তো বিল রিসিভেবল তোমার ব্যালেন্স শিটে যাবে, এখানে কনসিডার হবে না। প্ল্যান্ট মেশিনারি কোথায় যাবে, ব্যালেন্স শিটে যাবে, এখানে কনসিডার হবে না। ইনভেস্টমেন্ট ব্যালেন্স শিটের সিন্ডিকেটর্স ব্যালেন্স শিট। স্যালারিজ লিখে নাও, টু স্যালারিজ লেখার পরে কত টাকা আছে তোমাকে দেখতে হবে, স্যালারি কি কোনো ডিউ রয়েছে, অ্যাডিশনাল ইনফরমেশন কিছু বলছে স্যালারির পারপাসে, অ্যাডিশনাল ইনফরমেশন কিছু বলেনি, তাহলে পুরো স্যালারিটাই কনসিডার করে নাও, আউটারেই বসিয়ে দাও 20,000 টাকা। আচ্ছা স্যালারির পরে কি আছে,
ফ্রি হোল্ড প্রিমিসেস তো অ্যাসেটে যাবে, ব্যালেন্স শিটে দেখাতে হবে, ক্যাপিটাল ব্যালেন্স শিটে চলে যাবে, পারচেজ হয়ে গেছে, রিজার্ভ প্রফিটের একটা পার্ট যেটা সরিয়ে রাখো ওটাও ব্যালেন্স শিটে যাবে, প্রফিটের একটা পার্ট যেটা সরিয়ে রেখেছো রিজার্ভ। ডিসকাউন্ট অ্যালাউ তোমার প্রফিট অ্যান্ড লসে বসিয়ে নাও এক্সপেন্স হিসাবে। ডিসকাউন্ট অ্যালাউড কত টাকা আছে? 6500। এরপরে কি আছে? সানডে ডেটার্স, সানডে ডেটার্স ব্যালেন্স শিটে, বিলস পেবল ফ্রেড তো হয়ে গেছে, বিলস পেবল ব্যালেন্স শিটে লায়াবিলিটিতে, ফার্নিচার ব্যালেন্স শিটে, ক্যারেজ আউটওয়ার্ড আসবে এক্সপেন্স, ক্যারেজ আউটওয়ার্ড। অ্যাডিশনাল ইনফরমেশনে দেখো, অ্যাডিশনাল ইনফরমেশনে ফার্নিচার ক্লোজিং স্টক তো কনসিডার করে নিয়েছি, অ্যাডিশনাল ইনফরমেশনের যে ডেটা তার মধ্যে আমি ক্লোজিং স্টক কনসিডার করে নিয়েছি, তার একবার পোস্টিং হয়েছে, আরেকটা পোস্টিং বাকি আছে আরেকবার। হ্যাঁ ব্যালেন্স শিটে করবো, সেটা দেখা যাবে পরে। এরপরে দেখো ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার রয়েছে 15%, ডেপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট মেশিনারি রয়েছে 20%। ডেপ্রিসিয়েশন আমরা প্রফিট অ্যান্ড লস দেখাবো, তাহলে এই দুটো এক্সপেন্স রয়েছে, এক্সপেন্স বা লসও বলতে পারো, একই জিনিস এখানে এই সেন্সে। আচ্ছা, সানডে ডেটরস এর উপরে ব্যাড ডেপ্ট কত হয়েছে? 6000 টাকা। ব্যাড ডেপ্ট আসবে কোথায়? ব্যাড ডেপ্ট কোথায় আসবে? প্রফিট অ্যান্ড লসেও আসবে। ব্যাড ডেপ্ট তোমার যতটা লস, কত লস হলো? 6000 টাকা। 6000 টাকা এখানে বলছে ব্যাড ডেপ্ট ইনক্লুড, সরি ব্যাড ডেপ্ট ডেটরস ইনক্লুড, ডেটরস এর মধ্যে 6000 টাকা রয়েছে, যেটার টাকা, যে টাকাটা তুমি পাবেই না। ডেটরস এখন কত রয়েছে? ডেটরস এর ভেতর ডেটরস রয়েছে 85,800 টাকা, এর মধ্যে 6000 টাকা তুমি পাবে না, ব্যাড ডেপ্ট হয়ে গেছে, তো সেটা তোমার লস। তাহলে আগে ব্যাড ডেপ্টটা কনসিডার করে নাও, টু ব্যাড ডেপ্ট লিখে নাও, ব্যাড ডেপ্ট তাহলে 6000 টাকা লিখে নাও, টু ব্যাড ডেপ্ট। আর কি আছে? ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন কার উপরে? ডেপ্রিসিয়েশন অন মেশিনারি অন ফার্নিচার, অন মেশিনারি অন ফার্নিচার। আচ্ছা মেশিনারি ভ্যালু কত ছিল? মেশিনারি ভ্যালু কত ছিল? 85,600 টাকার। আচ্ছা ওখানে প্ল্যান্ট মেশিনারি রয়েছে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি লেখো, ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 85,600-র উপরে কত পার্সেন্ট? তাহলে কত হয়? 20, তাহলে কত হচ্ছে? 17,120। আচ্ছা ফার্নিচারের ভ্যালু কত ছিল? পার্সেন্টেজ 15, কত হচ্ছে? 7,290। তাহলে অ্যাডিশনাল ইনফরমেশনে যে ডেটা ছিল তুমি কনসিডার করে নিয়েছো, প্ল্যান্ট মেশিনারির উপরে ডেপ্রিসিয়েশন, ফার্নিচারের উপরে ডেপ্রিসিয়েশন আর ব্যাড ডেপ্ট, ঠিক আছে, কনসিডার হয়ে গেছে। এরপরে তাহলে আর কোনো আইটেম নেই, তুমি তাহলে ক্লোজ করে দাও এটাকে, ক্লোজ করে দেখো তোমার প্রফিট কত দাঁড়াচ্ছে। ইনকামের সাইড অবভিয়াসলি বেশি হবে, দেখো ইনকামের সাইডের টোটাল কত হচ্ছে?
2,34,900, 2,34,900, তাহলে দেখো কত বেশি হচ্ছে, সেটাই তোমার কি হয়ে যাবে, নেট প্রফিট হয়ে যাবে 1,62,790। কোথায় ট্রান্সফার হয়ে যাবে এই নেট প্রফিটটা, ট্রান্সফার টু ক্যাপিটাল, ক্যাপিটাল অ্যাকাউন্টের সাথে জুড়ে যাবে। নেট, ওখানে ডাইরেক্টলি খরচাগুলো, ডাইরেক্টলি লিঙ্কড খরচাগুলো মাইনাস করেছিল, এখানে সেগুলো তো মাইনাস হয়ে গেছে, প্লাস ইনডাইরেক্ট খরচাগুলো মাইনাস হচ্ছে। এরপরে ব্যালেন্স শিটে এসে যাও। ব্যালেন্স শিটের তুমি প্রথমে অ্যাসেট সাইড কভার করে নাও, ফিক্সড অ্যাসেট। অ্যাসেট সাইডে দেখো কি কি আইটেম রয়েছে। অ্যাসেট সাইডে ফিক্সড অ্যাসেটের মধ্যে তোমার প্ল্যান্ট মেশিনারি রয়েছে, তুমি এখনই দেখেছিলে প্ল্যান্ট মেশিনারি, এখনই দেখেছিলে প্ল্যান্ট মেশিনারি। প্ল্যান্ট মেশিনারি কত বলেছিলে, 85,600 বলেছিলে মনে হয়, 85,600 বলেছিলে, সেখান থেকে মাইনাস করে দাও ডেপ্রিসিয়েশন। দেখো ডেপ্রিসিয়েশন যেটা ছিল তার ডবল পোস্টিং হচ্ছে কি হচ্ছে না। একবার 20% কোথায় পোস্ট করেছি, প্রফিট অ্যান্ড লসে, আবার একবার পোস্ট এখানে করে দিলাম। দেখো তাহলে এখানে 10,120, 10,120, 17,000, কোনটা, 17,120 মাইনাস করে আউটারে লেখো কত হাজার, 68,480। তার মানে এটার মাধ্যমে কি ইন্ডিকেট করে যে তোমার প্ল্যান্ট মেশিনারি ব্যালেন্স আর এত রয়েছে। ফার্নিচার রয়েছে তোমার অ্যাসেট, ফার্নিচারের, ফার্নিচার কত রয়েছে সেটা তুমি ট্রায়াল ব্যালেন্স থেকে দেখে নাও, কত বলেছিলে, 48,600 বলেছিলে ট্রায়াল ব্যালেন্স থেকে, পোস্ট হয়ে গেল। এরপরে তোমার যে অ্যাডিশনাল ইনফরমেশন ছিল তার ডাবল পোস্টিং, ডেপ্রিসিয়েশন একবার পোস্টিং হয়েছে, এখানে একবার পোস্ট করে দাও 15%। 15% কত হচ্ছিল, 7,290, 41,310। জয় যে বিন্দাস বসে আছো, করে নিয়েছো, আচ্ছা ঠিক আছে। আর কোনো ফিক্সড অ্যাসেট আছে দেখো তো, এই দুটো বাদ দিয়ে। ইনভেস্টমেন্ট রয়েছে আর কিছু, ইনভেস্টমেন্ট বাদ দিয়ে ফ্রি হোল্ড প্রিমাইসেস রয়েছে, ফ্রি হোল্ড প্রিমাইসেস আর ইনভেস্টমেন্ট, ফ্রি হোল্ড প্রিমাইসেস রয়েছে, দেখো এই যে ফ্রি হোল্ড প্রিমাইসেস, ফ্রি হোল্ড প্রিমাইসেস, ইনভেস্টমেন্ট, আর কিছু নেই, এই দুটো। ফ্রি হোল্ড প্রিমাইসেস, ফ্রি হোল্ড প্রিমাইসেস 1,05,000, ইনভেস্টমেন্ট, এগুলোর সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, সেই জন্য ডাইরেক্টলি আউটারে বসাবে, ঠিক আছে। এগুলো ট্রায়াল ব্যালেন্সের আইটেম, পুট করে দিলে। এরপরে আমরা কারেন্ট অ্যাসেট নিয়ে নেব।
কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেটের আন্ডারে কি আছে প্রথম? বিলস রিসিভেবল রয়েছে, ডেটরস রয়েছে, স্টক রয়েছে, অনেক কিছুই রয়েছে। আচ্ছা স্টক লিখে নাও, ক্লোজিং স্টক। দেখো ক্লোজিং স্টকের আমি ডবল পোস্টিং করে দিলাম এখনই, কিন্তু ক্লোজিং স্টক আগে একবার পোস্ট করেছি, কোথায়? ট্রেডিং অ্যাকাউন্টে পোস্ট করেছি, এখানে পোস্ট করে দিলাম। বলো 85,000। আচ্ছা এরপরে ডেটরস নিয়ে নাও, ডেটরস, ডেটরস এর কত ভ্যালু আছে বলো তো? ট্রায়াল ব্যালেন্সে কত আছে? 85,800 রয়েছে। ব্যাড ডেপ্ট অলরেডি কত হয়ে গেছে? দেখো ব্যাড ডেপ্টের আমি কিন্তু ডবল পোস্টিং করে দিলাম, অ্যাডিশনাল ইনফরমেশনে ছিল। ব্যাড ডেপ্ট আমরা একবার কোথায় লিখেছি? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে লিখেছি, আবার এখানে লিখে দিলাম, ডবল পোস্টিং হয়ে গেছে। 79,800। আচ্ছা এরপরে ডেটরস, বিলস রিসিভেবল রয়েছে, বিলস রিসিভেবল, বিলস রিসিভেবল কত রয়েছে? 65,300। আচ্ছা বিলস রিসিভেবল এর পরে আর কিছু? ক্যাশ আর ব্যাংক ব্যালেন্স, ক্যাশ ব্যাংক ব্যালেন্স ছাড়া আর কিছু আছে? হ্যাঁ আর কিছু নেই, এই দুটোই রয়েছে। তাহলে ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ ইন হ্যান্ড। ব্যাংকে কত আছে? 24,700। ক্যাশ ইন হ্যান্ড কত রয়েছে? 1,600। তাহলে এরপরে লাইবিলিটি সাইডে এসে যাও। লাইবিলিটি সাইডের আমরা ফরম্যাটে কি দেখেছি? প্রথমেই ক্যাপিটালে রয়েছে, ঠিক আছে? ক্যাপিটাল তো থাকছেই প্রত্যেক বিজনেসের, তো এটাতেও থাকবে ক্যাপিটাল। ক্যাপিটাল কত বসাবো? কত আছে ট্রায়াল ব্যালেন্সে? ট্রায়াল ব্যালেন্সে দেখো কত রয়েছে? 1,50,000 রয়েছে। তাহলে ইনারে রাখো, ইনারে রাখো অ্যাড নেট প্রফিট 1,62,790। টোটাল তাহলে হচ্ছে 2,03,12,790। আচ্ছা রিজার্ভ ছিল না? রিজার্ভ ক্যাপিটালের পরেই লিখতে হয়, ক্যাপিটালের পরেই লিখতে হয় রিজার্ভ। রিজার্ভ, রিজার্ভ বলতে জেনারেল রিজার্ভের কথা বলছি, রিজার্ভ সারপ্লাস। প্রফিটের যে পার্টটা তুমি সরিয়ে রেখেছো সেটাই হচ্ছে রিজার্ভ। নর্মালি এটা কি জন্য সরিয়ে রাখা হয়? কোনো পার্টিকুলার পারপাসে, হতে পারে তুমি কোনো অ্যাসেট কিনবে, এখন থেকে সরিয়ে রাখছো আলাদা করে, ক্যাপিটালের সাথে অ্যাড করছো না। 75,000। আচ্ছা আর কি আছে এরপরে? কোনো লোন আছে কি? আমরা ফরম্যাটে দেখেছি লোন এসে যায় ক্যাপিটালের পরে, প্রফিটের পরে লোন। কোনো লোন নেই তো? কোনো লোন নেই। এরপরে আমরা তাহলে কি লিখবো? কারেন্ট, কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটিস লিখে নেব। কারেন্ট লায়াবিলিটিস, প্রথম কারেন্ট লায়াবিলিটিস সানডে ক্রেডিটার্স কত আছে বলো? সানডে ক্রেডিটার 60,000 রয়েছে। 60। বিলস পেবল, বিলস পেবল কত? 45,800।
তাহলে দেখো ট্রায়াল ব্যালেন্সের আইটেম আমি একবার পোস্টিং করেছি, অ্যাডিশনাল ইনফরমেশনের আইটেম আমি দুবার পোস্টিং করেছি, ঠিক আছে। এরপরে টোটাল করে নাও, যদি তোমার টোটাল অ্যাসেট টোটাল লায়াবিলিটি ইকুয়াল হয়ে যায় তাহলে বুঝবে তোমার কোনো জায়গায় তুমি ভুল করনি। তাহলে টোটাল 4,93,590। complete within time।